দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, হাসিনার কর্তৃত্ববাদী চীনা মডেল ব্যর্থ হলো যেসব কারণে। এবং সর্বশেষ জানাবো কেন বিরোধিতার মুখে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, হাসিনার কর্তৃত্ববাদী চীনা মডেল ব্যর্থ হলো যেসব কারণে। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের বেশি সময়ের শাসনামলের অবসান ঘটে চলতি বছরের 5 আগস্ট। তার পতনে অনেকেই অবাক হয়েছেন। পতনের আগের দিন পর্যন্ত কেউ অনুমান করতে পারেনি যে তার সময় শেষ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থার ওপর তার দৃঢ় নিয়ন্ত্রণ দেখে অনেকেই ভেবেছিলেন হাসিনার শাসন নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। হাসিনা তার শাসন আমলে চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বহু বছর ধরেই অনুমান করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে চীনের মতো কর্তৃত্ববাদী মডেলের দিকে ঝুঁকেছে। ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং অত্যন্ত প্রক্রিয়াশীল সরকার ব্যবস্থা চাপানোর দিক থেকে হাসিনার কৌশল চীনা শাসন ব্যবস্থার সঙ্গে কিছুটা মেলে। চীনা মডেল অনুসরণের চেষ্টা করেও দুটি গুরুত্বপূর্ণ কারণে সফলতা অর্জনে ব্যর্থ হন শেখ হাসিনা। প্রথমত, তার আদর্শ সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি এবং দ্বিতীয়ত 2021 সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সংকট তার সরকারের বৈধতাকে দুর্বল করেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন হাসিনার শাসনকাল ক্রমেই চীনের একদলীয় মডেলের মতো হয়ে উঠেছিল। দীর্ঘ সময়ের শাসনে হাসিনা ধারাবাহিকভাবে রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছেন। বিচার ব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচনী ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির মতো তার সরকারও বিরোধীদের কণ্ঠরোধ করেছে, বিরোধী দলগুলোকে প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়েছে। হাসিনা সরকার উগ্রবাদ, অপরাধ ও মাদক সম্পর্কিত অপরাধের প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেছে। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বৈধতার ভিত্তি হিসেবে 1971 সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকাকে সামনে এনেছে, ঠিক যেমন সিসিপি তাদের রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছে মাও সেই-তুংয়ের নেতৃত্বে চীনা বিপ্লবের ঐতিহ্যকে কেন্দ্র করে। এসব কারণে হাসিনার আমলে বাংলাদেশের স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়ার বিষয়টিকে চীনের একদলীয় ব্যবস্থার সঙ্গে তুলনা করা হতো। তবে হাসিনা চীনা মডেল পুরোপুরি অনুসরণ করতে পারেননি। চীনের কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থার সাফল্য চীনা কমিউনিস্ট পার্টির ম্যাসলাইন কৌশলের গভীরে প্রতীত। এই কৌশল জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে শাসন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করে। কমিউনিস্ট নেতা লি লিসান সর্বপ্রথম সেই ধারণা হাজির করেন। পরে মাও সেতুং এটিকে আরও পরিশীলিত করেন। এই কৌশলের ভিত্তিতে সরকার জনগণের চাহিদা বুঝতে ও তা কাজকর্মে প্রতিফলিত করতে সচেষ্ট থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সিসিপি জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যেমন 2010 এর দশকে চীনা কমিউনিস্ট পার্টি দেহ ব্যবসা বিরোধী অভিযান পরিচালনা করে জনগণের দাবের ভিত্তিতে। এছাড়া সিপিসি চীনা সমাজের মূল ভিত্তিক কৃষক শ্রমিক শ্রেণীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। বিপরীতে হাসিনার রাজনৈতিক মতাদর্শ ছিল এলিটিস্ট বা অভিজাতপন্থী। এ কারণে দলটির বৃহত্তর জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তার মতাদর্শকে বাঙালি আওয়ামীবাদ বা হাসিনাবাদ বলা যেতে পারে। এই বিষয়টি মূলত বাঙালি জাতীয়তাবাদ ও তার পিতা শেখ মুজিবুর রহমানের মুজিববাদের উত্তরাধিকার। বাঙালি জাতীয়বাদ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের ধারাবাহিকতা থেকে উদ্ভূত। বাঙালি জাতীয়বাদ হাসিনার শাসনামলে এক গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা ভাষার সংস্কৃতি এবং জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের সৃষ্টির প্রেক্ষাপট গড়ে ওঠা এক পরিচয় ছিল বাঙালি জাতীয়তাবাদ। মুজিববাদ অনেকটাই ইসলাম পন্থার বিরোধী ছিল, কারণ পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসলামপন্থী দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হাসিনা এই আদর্শকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে জোরদার করেছিলেন। তার রাজনৈতিক বক্তৃতায় এই চেতনা হয়ে উঠেছিল বিভাজনের মস্ত হাতিয়ার। যারা আওয়ামী লীগের বিরোধিতা করতেন তাদের রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করা হতো এবং এই চেতনার ফিল্টারে ফেলে তাদের পাকিস্তানের পক্ষের সমর্থক হিসেবে বিবেচনা করা হতো। তার আমলে আওয়ামী লীগ সমর্থন করা ছিল প্রকৃত বাঙালি হওয়ার সমর্থক এবং এর মাধ্যমে হাসিনার মতাদর্শ বিরোধীদের মানবিক মূল্যবোধকে নস্যাৎ করেছিল। এই নির্মিত বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি আওয়ামীবাদের নেতৃত্বে ছিল এলিট শ্রেণী। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ গরিব, ধর্মীয় সম্প্রদায় এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।
এই অংশ বাঙালি আওয়ামীবাদের ন্যারেটিভের বাইরে ছিল। হাসিনার রাজনৈতিক মতাদর্শে তৃণমূলের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এই বিষয়টি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তীব্রভাবে বৈপরীত্যপূর্ণ। এই বিচ্ছিন্নতা হাসিনার ক্ষমতায় কেন্দ্রীভূতকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বাধা ছিল, যে বিষয়টি চীনের শাসকদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। সেই বিষয়টি শেখ হাসিনার আওয়ামীবাদে অনুপস্থিত ছিল। জনগণের বড় একটি অংশকে বঞ্চিত করে এবং তার শাসনকে এলিট শ্রেণী ও বিভাজনমূলক আদর্শের সঙ্গে মিলিয়ে ফেলার মাধ্যম হাসিনা তার অজনপ্রিয়তার বীজ বপন করেছিলেন। আরেকটি যে গুরুত্বপূর্ণ কারণে হাসিনা চীনের সাফল্য অনুকরণ করতে পারেননি তা হলো বাংলাদেশের অর্থনীতির ব্যাপক পতন। যেখানে চীনা কমিউনিস্ট পার্টির শাসন কর্তৃত্ব অর্থনৈতিক সাফল্যের কারণে আরও দৃঢ় হয়েছে, সেখানে হাসিনার শাসন 2021 সালের পর থেকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এর আগ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিকে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল হিসেবে দেখা হতো, এমনকি এশিয়ান টাইগার হিসেবেও বাংলাদেশকে অভিহিত করা হতো। কিন্তু 2021 সালের পর দেশের অর্থনৈতিক অবস্থার দ্রুত পতন শুরু হয়। 2021 সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $48 বিলিয়ন। 2024 সালের জুন মাসে তা নেমে দাঁড়ায় মাত্র $16 বিলিয়ন। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 9%। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কঠিন হয়ে পড়ে। এই অর্থনৈতিক অস্থিরতা সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণী ও যুব সমাজের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। কারণ অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে জীবন ধারণ করতে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছিল। একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশে ব্যাপক প্রশংসিত হয়েছে হাসিনা সরকার, কিন্তু সময়ের ব্যবধানে তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়তে থাকে। চীনা কর্তৃত্ববাদী সরকারের অধীনে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে কোটি কোটি মানুষের দারিদ্র্য দূর করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে। চীনের সরকার সামাজিক শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে এবং এই বিষয়টি অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এর বিপরীতে অর্থনৈতিক মন্দার কারণে হাসিনা সরকারের রাজনৈতিক শক্তি হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার চ্যালেঞ্জগুলো তার শাসনকে আরও জনবিচ্ছিন্ন করেছে। চীনের রাজনৈতিকভাবে সংগঠিত ধর্মীয় দলগুলোর সরকার বিরোধিতা নেই। বিপরীতে বাংলাদেশে একাধিক ইসলামী দল ও গোষ্ঠী রাজনৈতিক দৃশ্যপটে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। এই গোষ্ঠীগুলো সংকটের সময় অত্যন্ত সক্রিয় হয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হাসিনা সরকারের ইসলামী সংগঠনগুলোকে দমন করার প্রচেষ্টা সত্ত্বেও এসব গোষ্ঠী বিশেষত সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার সময়গুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এরপর 2024 সালের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত বিস্তৃত হয়ে সরকার বিরোধী এক বৃহত্তম আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনে শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পায়। প্রথম দিকে আন্দোলনের অরাজনৈতিক চরিত্র আওয়ামী লীগ সরকারকে কিছুটা স্বস্তি দিলেও যখন ইসলামপন্থী গোষ্ঠীগুলো এর সমর্থনে এগিয়ে আসে তখন এই আন্দোলন দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে হাসিনা সরকার জনগণের বিক্ষোভকে দমন করতে ব্যর্থ হয়। পরিশেষে বলা যায়, হাসিনার চীনা ধাঁচের স্বৈরশাসক শাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস ব্যর্থ হয় একাধিক কারণে। তার বৈষম্যমূলক এবং এলিটপন্থী বাঙালি আওয়ামী আদর্শ জনসাধারণ গ্রহণ করেনি, যা চীনের কমিউনিস্ট পার্টির গণমুখী আদর্শের বিপরীত। 2021 সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা তার শাসনকে দুর্বল করে দেয়। পাশাপাশি ইসলামপন্থী গোষ্ঠীগুলোর দৃঢ় অবস্থান রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও অস্থিতিশীল করে তোলে। ছাত্র সমাজ ও দেশের জনগণের ক্ষোভ একযোগে হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়ায়। কেন বিরোধিতার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা? একই সঙ্গে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার দিন আন্দোলনের দুই নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়েও বিতর্ক উঠেছে। বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নেতাদের নানা বক্তব্য এবং সিদ্ধান্ত নিয়ে বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে আন্দোলনের নেতারা কতটা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার গঠন থেকে শুরু করে দেশ পরিচালনার বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের কাছ থেকেও সমর্থন পেয়েছে তারা। তবে অভ্যুত্থানের 3 মাসের মাথায় এসে দেখা যাচ্ছে ছাত্রদের নানা সিদ্ধান্ত বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যেসব ইস্যুতে বিতর্ক সমালোচনা, ছাত্রদের প্রথম যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয় সেটি রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিল ইস্যুতে। এ দুটি সহ মোট 5 দফা দাবিতে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করলে সেটার সমালোচনা হয়েছে। পরবর্তীতে বিশেষত বিএনপি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোনো বিষয়ে দলটি সমর্থন জানাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করলেও এসব ইস্যুতে কোনো ঐকমত্য তৈরি হয়নি, বরং বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করার পর অন্য কয়েকটি রাজনৈতিক দলকেও কম বেশি কৌশলী অবস্থান নিতে দেখা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।